স্বাগত ৭১ জার্নালে। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। দর্শক, আপনারা জানেন সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণের চেষ্টা করি। আমরা চেষ্টা করি পত্র, পত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবর হয় সেগুলোর শিরোনাম আমরা জানিয়ে দিই। একই সঙ্গে সেসব খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিওতে এবং অনলাইনে অতিথিরা সংযুক্ত হন, তাদেরকে আমরা প্রশ্ন করি, উত্তর খোঁজার চেষ্টা করি এবং তারাও আমাদেরকে খবরের গভীরে নিয়ে যান। সেই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে আমার পাশে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক এলাহি নেওয়াজ খান। এলাহি নেওয়াজ খান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। এবং আজকে আমরা মূলত শি জিনপিং এবং ট্রাম্প ইস্যুতে থাকবো। ট্রাম্প ইতোমধ্যেই সফর শেষ করে ফিরছেন, কাজেই কি পেলেন, আসলে প্রাপ্তির খাতা এত কম কেন, সেটা নিয়েও নানা রকমের ডিপ্লোমেসি চলছে। আলাপটা করব এবং হামির ইস্যুটা তো নিশ্চয়ই আমরা এক আলাপের মধ্যে আমরা সেটাও করার চেষ্টা করব। এবং বলে রাখি দর্শক, এই আয়োজনের পুরোটা পর্যায়ে আপনারা আছেন আমাদের সঙ্গেও, ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে অতিথিরা অনলাইনে যুক্ত হবেন পর্যায়ক্রমে এবং তাদের সঙ্গেও আমরা কথা বলার চেষ্টা করব। এবং বলে রাখি দর্শক, ঠিক এই মুহূর্তে আমার সঙ্গে অনলাইনে আছেন কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং এক পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হবেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন। শামসুজ্জামান দুদু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য। এবং এলাহি নেওয়াজ খান, আপনাকে দিয়ে একটা আলাপের শুরুটা করতে চাই। আমরা যখন দেখতে পাচ্ছিলাম যে ডোনাল্ড ট্রাম্প চীন সফর করবে, তখন সবাই বলছিল প্রায় এক দশক, লাস্ট 2017 সালে ডোনাল্ড ট্রাম্প নিজেই গিয়েছিলেন এবং 2026-এ এসে তিনি আবার গেলেন। তিনটা এজেন্ডা ছিল উনার, মূলত ইরান ইস্যু, তাইওয়ান ইস্যু এবং বাণিজ্য ইস্যু। ইরান ইস্যুতে তিনি শি জিনপিংয়ের কাছ থেকে চেয়েছিলেন একটু আত্মবিশ্বাস। তিনি হয়তো বলবেন যে হ্যাঁ, ইরানকে রাজি করাবে চুক্তিতে, কিন্তু মুশকিল হচ্ছে উল্টো চীন বলে দিল যুদ্ধ তো শুরু হওয়ারই কথা ছিল না, অব্যাহত রাখবে কেন। কাজে এই ব্যাপারটা চীনের উপরে না নির্ভর করে ইরানের উপরে নির্ভর করা উচিত। পাশাপাশি সতর্ক করেছে যে ওয়াশিংটন তাইপে অর্থাৎ তাইওয়ানকে যেই প্রতিরক্ষা সরঞ্জাম দেওয়া হচ্ছে ওইটা নিয়ে যদি কোনো গরমিল হয় পরিস্থিতি খারাপ হতে পারে। আর বাণিজ্যতেও আসলে খুব একটা লাভ হলো না। 500টা বোয়িং জেট সেল করতে চেয়েছিল আমেরিকা, 200টা করতে পেরেছে। ফলাফল বোয়িংয়ের শেয়ার কমে গেছে 4%। কি পেলেন আসলে ডোনাল্ড ট্রাম্প? আমি যেটা বলবো যে আমেরিকা এবং চীন দুইটা ইকোনমিক পরাশক্তি, একইভাবে দুইটা খুব সামরিকভাবে দুইটা খুব ক্ষমতাবান রাষ্ট্র। দুইটা রাষ্ট্রের যখন প্রধান এক জায়গায় বসে তখন বুঝতে হবে যে কিছু না কিছু এখানে অ্যাচিভমেন্ট হওয়ার সম্ভাবনা থেকেই যায়। আর আপনি জানবেন যে গত ট্রাম্পের আগের সময় থেকে আরম্ভ করে চীন এবং আমেরিকার মধ্যে নানা এই ট্যারিফ নিয়ে নানা ব্যবসা বাণিজ্য নানা ইস্যুতে কিন্তু অনেক দিন ধরে একটা দুই দেশের মধ্যে বিরোধ চলে আসছিল। এবং সেই প্রেক্ষাপটে এই সফরটা নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে ট্রাম্পকে যেভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে, এক্সেলেন্ট একটা মানে কীভাবে, যেটা সভ্য জাতির যে ধরনের একটা পলিটনেস তার মধ্যে ছিল, যেটা তারা চীন যেটা করেছে। আর একটা বিষয় হলো যে আমার কাছে একটা জিনিস লেগেছে যে যখন বাচ্চা মেয়েরা যখন তাকে দুটা ফ্ল্যাগ নিয়ে ট্রাম্পকে যখন অভিবাদন জানাচ্ছিল, স্বাগত জানাচ্ছিল, তখন আমার মাথার মধ্যে আবার একটুখানি মনে হচ্ছিল যে সেই ইরানের সেই স্কুলে বোম্বিংয়ের যে 160 জন শিশুর মৃত্যুর ব্যাপারটা মাথার মধ্যে, এটা আমার পার্সোনাল ফিলিং। আমি যেটা বলতে চাই সেটা হলো যে ট্রাম্প নিজে বলেছে শি জিনপিংকে যে একটা অসাধারণ একজন চমৎকার একজন নেতা এবং আমার কিছু ভালো বাণিজ্যিক ডিল হয়েছে, সে নিজে বলেছে। ট্রাম্প নিজে এটা বলেছে, এক ধরনের অ্যাচিভমেন্ট আছে। আপনি জানেন যে চীনের সাথে চীন যখন 1949 সাল স্বাধীন হলো তখন কিন্তু আমেরিকা চীনের সাথে সম্পর্ক ছেদ করে দিয়েছিল। তারপরে 1972 সালে আমাদের তখন নিক্সন সফরে গেলেন এবং নিক্সন বললেন যে এই শত্রুতার কোনো মানে হয় না, শত্রুতা আমরা চাই না। এবং ওই সময় যে বিরোধটা এখনও কন্টিনিউ করছে সেটা হলো, ওই সময় আমেরিকা কিন্তু বলেছিল যে চীন তাইওয়ান মানে এক চায়না পলিসি যেটা বলা হয়, চীন যেটা সবসময় বলা হয়, আমেরিকা তখন এক চীন। কিন্তু পরবর্তীকালে এখন যেমন তাইওয়ান একটা টেনশন আছে এবং এবার আলোচনাও ওইটা কিন্তু পরোক্ষভাবে শি জিনপিং কিন্তু এক ধরনের হুমকি দিয়েছে। সব কিছু মিলে
ইরান ইসরায়েল আমেরিকার এই যুদ্ধের পরে নিঃসন্দেহে এটা একটা গুরুত্বপূর্ণ সফর ছিল এবং এই সফরে সে ডেসপারেটলি ট্রাম্প কিছু অ্যাচিভ করতে চেয়েছিল তার জনগণের জন্য, কারণ এই যুদ্ধে এক ধরনের ফ্রাস্ট্রেশন জনগণের মধ্যে প্রচন্ডভাবে দেখা দিচ্ছে, সেইখানে সে চেয়েছিল এক ধরনের সাফল্য, কিন্তু নজিরবিহীনভাবে তিনি আসলে ব্যবসায়ী লিডারদের নিয়ে গিয়েছিলেন, কিন্তু কিছুই তেমন হয়নি। কিন্তু সেটা আলটিমেটলি হয় নাই। তবে তার দেখে সে যে সবসময় যেটা হয়, যেমন ইরানের সাথে যুদ্ধে সবসময় সে নিজেকে জয় হিসাবে অভিহিত করেছে, এখনো সে নিজেকে জয়ের আগে তিনি লিমিটেড এরিয়া বলেছেন, মানে যৎসামান্য জয় বলেছেন আর কি। আমি একটু আলাপটা করে আসার চেষ্টা করি। অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, যুক্ত হয়েছেন, আমন্ত্রণ আপনাকে। শামসুজ্জামান দাদু, আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাই। আপনি রিসেন্টলি চীন সফর করে এসেছেন এবং চীনের নিশ্চিতভাবে পররাষ্ট্র যে নীতিগুলো সেটাও আপনি দেখেছেন, যে তারা আসলে কোন ধরনের মাইন্ডসেট নিয়ে আসলে রাষ্ট্রগুলোর সঙ্গে নিজেদের সম্পর্ক ডিল করে। আমরা দেখতে পেলাম ডোনাল্ড ট্রাম্প যখন শি জিনপিংয়ের পাশে হাঁটছেন, কথা বলছেন, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নেতার যে অ্যাপিয়ারেন্স থাকে, তার যে মুভমেন্ট থাকে, ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এবার সেটা অন্তত ছিল না। এবং অনেক আন্তর্জাতিক গণমাধ্যম তোষামত শব্দটা ব্যবহার করেছে, যে নজিরবিহীন তোষামত করছেন ডোনাল্ড ট্রাম্প। এবং বোঝাই যাচ্ছে উদ্দেশ্য একটা, একটু যেন চীন তার কাঁধে হাত রেখে বলে যে ইরান যুদ্ধে তোমার পাশে আমরা আছি। আপনার মূল্যায়নটা বলবেন, কি পেলেন আসলে ডোনাল্ড ট্রাম্প, কি পেল যুক্তরাষ্ট্র এই সফর থেকে? ধন্যবাদ। আমি আপনার কাছে আসবো ডক্টর কামাল উদ্দিন, আমি শামসুজ্জামান দাদুর কথাটা শুনে আসি। জি, আপনাকে ধন্যবাদ। যারা আজকে সহযোগী আলোচক হিসাবে আছেন তাদেরকে শুভেচ্ছা, আর যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন। আমার কাছে মনে হয়েছে চীনের প্রথম বিষয়টি হচ্ছে তার দেশে যাওয়া, তার সঙ্গে মিশা, তার সঙ্গে চলা। সর্বপ্রথম যেমন আমরা বলি বিএনপির পক্ষ থেকে সর্বাগ্রে বাংলাদেশ, ঠিক তেমনি এক চীন এই নীতি বিশ্বাস করলে তাকেই চীন আমন্ত্রণ, আলাপ এবং সম্পর্ক তৈরি করে। চীনও কিন্তু মিস্টার ডোনাল্ড ট্রাম্প গেছেন তাইওয়ান প্রসঙ্গটিতে মাথায় না রেখে, মাথায় থাকলেও সেটি উত্থাপন না করা, একটু এড়িয়ে যাওয়া, একটু কৌশলী হওয়া, একটু এড়িয়ে যাওয়া, কৌশলী হওয়া, অর্থাৎ এক চীন নীতিতে তাদেরকে প্রথমত চলতে হয়। যারা চীনে যাবে, আমার কাছে মনে হয়েছে তারা তাদের দেশ নিয়ে যতই বাহবা অর্জন করতে চাক না কেন, চীনে গেলে চীনের পররাষ্ট্র তাদের সামগ্রিক বিষয়, যেমন কম্পিউটার থেকে শুরু করে, মানে এমন কোনো বিষয় নাই যেটি আধুনিক বিশ্বের যেসব রাষ্ট্র, আমেরিকা সহ ইউরোপের, তারা এখন যারাই ওখানে যাবে তারা বিস্মিত এবং তারা একটি প্রতিযোগিতার মুখোমুখি হবে। এটা হলো আমার চীনের সম্প্রতি যাওয়ার পরে তাদের টোটাল ব্যাপারটা আমরা যতটুকু আমাদের নজরে আসছে, তার থেকে আমরা আরো বেশি যদি জানতে পারতাম, আরো বেশি। আপনি কি এইটুকু আমাকে বলতে পারেন, মানে ডোনাল্ড ট্রাম্প তো একটা গ্যাড়াকলে পড়েছেন তাইওয়ান ইস্যুতে, কিন্তু ইরানের তো এরকম কোনো ঝামেলা নেই। তারা চীনের সঙ্গে সরাসরি ডিল করেছে, তাইওয়ান নিয়ে আলাদা কোনো বক্তব্য তাদের নেই, কোনো চুক্তিও তাইওয়ানের সঙ্গে নেই ইরানের। সেই জায়গা থেকে কিছুটা কি চীনের সঙ্গে ইরানের সম্পর্কটা এমনভাবে গভীর হলো যে যুক্তরাষ্ট্র তো এমন কিছু আশাবাদ পেল না চীনের কাছ থেকে, এমনটা মনে হলো কিনা? জি না, চীন তো চীনের সঙ্গে যারাই ডিল করবে, আমি একটু আগেও বললাম, ইরান না, ইরানের এই ফ্যাশন তো ডোনাল্ড ট্রাম্প নিজেই তৈরি করেছে। তার কোনো খেই তিনি না পাওয়ার আন্তর্জাতিক ক্ষেত্রে, তিনি যেমন ইউরোপও এই যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছেন। আর সর্বশেষ ডোনাল্ড ট্রাম্প সাহেব চীনে গেছিলেন, সেটি হচ্ছে যতটুকু আশা নেই, সেটাও আমার মনে হয় না যে সেই জায়গাটাই তিনি সামান্যতম কোনো সমর্থন বা আশ্বাস এটাও পেয়েছেন, এটা আমার কাছে মনে হয় না।
এই জন্য আমার কাছে যেটা মনে হয়, ডোনাল্ড ট্রাম্প সাহেব চীন সফরে তিনি অন্যান্য সব জায়গায় যেমন যুদ্ধের ব্যাপারে বলছেন তিনি বিজয়ী হয়ে গেছেন, ঠিক তেমনি চীনে গিয়েও তিনি সফল হয়েছেন বলে যে আশা ব্যক্ত করেছেন, এটা তিনি করতে পারেন তার অবস্থান থেকে, কিন্তু বাস্তবতা তার এই আশাবাদকে অনুমোদন করে। একদম একদম। আমি আসলে আপনার এই সূচনা বক্তব্যটা একটু প্রয়োজন ছিল, কারণ অতি সম্প্রতি আপনি সেখান থেকে এসেছেন এবং তাদের ফরেন পলিসি সম্বন্ধে একটা ধারণা পেয়েছেন, সেটা একটু নিলাম। ফিরবো আবারও আলাপে। আমি অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন আপনার কাছে যেতে চাই। যেটা আসলে বিরতির আগে করছিলাম, আমরা যখন পুরো সফরটাকে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন আকারে দেখছিলাম, অনেকটা মনে হচ্ছে কিনা যে ইঁদুর বেড়াল দৌড় চড়ছে, অর্থাৎ শি জিনপিং বলে দিচ্ছেন তাইওয়ানকে যদি আসলে যুক্তরাষ্ট্র পেট্রোনাইজ করে তাহলে ইরানকে অবশ্যই চীন সাহায্য করবে, মানে এরকম একটা জায়গায় এসে পুরো বিষয়টা আটকে গেল কিনা। ধন্যবাদ জানাচ্ছি একাত্তর জার্নালকে এবং আমার সহ আলোচকদেরকে। আসলে আপনারা যে বিষয় নিয়ে আমাদের শামসুজ্জামান দুধুভাই কথা বলছিলেন, যে চীনের নীতি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন পলিসির মধ্যে কিন্তু একটা বড় ধরনের পার্থক্য আছে। এটা থিওরিটিক্যালিও পার্থক্য আছে। চীন সবসময় একটা সফট পলিসি নিয়ে চলে, আর মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু হার্ড পলিসি নিয়ে চলে। আমরা যদি ডোনাল্ড ট্রাম্পের এই 2 দিনের সফরকে যদি আমরা মূল্যায়ন করি, তাহলে আমরা পররাষ্ট্রনীতির বিশ্লেষণ থেকে বা থিওরিটিক্যাল গ্রাউন্ড থেকে ইন্টারন্যাশনাল রিলেশনসের আমরা কোনো দিকে সিদ্ধান্ত নিতে পারবো না, কারণ এই জায়গাটাতে অনেক কিছু স্পষ্ট না। কারণ আমরা মিডিয়ার পার্সপেক্টিভে দেখার একটা বিষয় আছে, কিন্তু ডিপ্লোমেসি বা ইন্টারন্যাশনাল রিলেশনসের পার্সপেক্টিভে একটা দেখা আছে। আমরা যত যাই কিছু বলছি এটা কিন্তু পারসেপশনগত একটা দিক। ফর এক্সাম্পল, আপনি যেটা বললেন যে চায়না, মার্কিন যুক্তরাষ্ট্র যদি তাইওয়ানের ক্ষেত্রে যদি ছাড় দেয়, তাহলে আসলে ইরানের ক্ষেত্রে ছাড় দিবে চীন। বিষয়টা আসলে পুরোটা একটা পারসেপশন, কারণ এটা রিয়েল পার্সপেক্টিভ কিন্তু ভিন্ন। কারণ রিয়েল পার্সপেক্টিভে যদি আমরা যদি চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানের ক্ষেত্রে ছাড় দিবে না। আর মার্কিন যুক্তরাষ্ট্র ছাড় দিলেও কি, তাইওয়ান নিজেকে একটা ডেমোক্রেটিক রাষ্ট্র হিসেবে তারা দেখে এবং তারা তাইওয়ান নিজেদেরকে মনে করে যে তারা অরিজিনাল চীন। আর বর্তমান যে চায়না, যেটা পৃথিবীর যে অর্থনীতির ক্ষেত্রে শীর্ষে আছে, এই চায়নাকে তো তারা স্বীকারই করে না তাইওয়ান। কারণ কি? কারণ তারা বলছে যে তাইওয়ানের যে জায়গাটা আছে সেটা একটি, এটা হচ্ছে সবচেয়ে বিস্ময়কর একটা ব্যাপার যে এখন থেকে 11 বছর আগে তাইপের সঙ্গে ওয়াশিংটনে একটা চুক্তি হলো যে তাইওয়ানকে প্রতিরক্ষা সরঞ্জাম দেবে যুক্তরাষ্ট্র। সেই চুক্তি বহাল রেখে ডোনাল্ড ট্রাম্প কিভাবে শি জিনপিং এর সঙ্গে ডিল করতে পারে আসলে? না, ওই চুক্তির জায়গায় আছে, ডিলিং এর জায়গায় আছে। সেই জন্য তো পুরা আপনার আমাদের দুদুভাই যেটা বলছিলেন যে পুরা আপনার যে সফরটাই ছিল যে একটা, আমরা যদি সাধারণভাবে বলি, এটা একটা লোক দেখানো মাত্র। কারণ ইন্টারন্যাশনাল রিলেশনস এর এত বড় একটা সফর যদি হয়, তাহলে সেখানে কিছু ডিপ্লোম্যাটিক মিনস ব্যবহার করে সেখানে কিছু চুক্তি হয়। এখানে একটা বড় লাভ আছে, যে লাভটা হচ্ছে যে চায়না দীর্ঘদিন ধরে ইন্টারন্যাশনাল যে রিলেশন, সেখানে চায়নাকে একটা আইসোলেট করে রাখত। কিন্তু আপনি যদি দেখেন গত বছর এবং এই বছর মিলে জাতিসংঘের স্থায়ী পরিষদের যে 5টি সদস্য রাষ্ট্রের মধ্যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সফর এবং সামনে আসছে যে ভ্লাদিমির পুতিনের সফর, এই 4টা সফরকে যদি আমরা মিলাই, তাহলে দেখা যাচ্ছে গত বছর, এই বছরের জানুয়ারি আর এই মে মাসের এই 2টা সফর মিলিয়ে যে জাতিসংঘের যে 5টি স্থায়ী পরিষদের সদস্যের মধ্যে 4টি কিন্তু চায়নাতে ভিজিট করছে। অর্থাৎ চায়নাকে একটা ওপেন আপ করা, এটি ছাড়া মোটা দাগে আমরা এখানে কোনো চুক্তি কোনো কিছু দেখি না। মার্কিন ডোনাল্ড ট্রাম্পের আপনারা যেভাবে বিশ্লেষণ করেন না কেন, এই সফরটা ছিল কিছুটা ইরান যুদ্ধে যে ডোনাল্ড ট্রাম্পের প্রতি যদি যে একটা ওয়ার্ল্ড নেতৃত্বের যে একটা নেগেটিভ ধারণা তৈরি হয়েছিল, তার কিছুটা প্রশমিত করার জন্য এই সফর। আর দ্বিতীয় আর একটা বিষয় আমরা বলতে পারি যে ওনার সফর সঙ্গী কারা ছিলেন। ওনার সফর সঙ্গী ছিল পৃথিবীর জায়ান্ট ব্যবসায়ীরা। সেখানে টেকনোলজি দেখেন, অন্যান্য বাণিজ্য দেখেন, সবকিছু মিলে ওনারা ছিলেন। তো সেই জন্য যে 2018 সাল থেকে যেরকম ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চায়নার যে ট্রেড ওয়ার চলছে, সেই ট্রেড ওয়ারকে
কিছুটা লিবারালাইজ করার জন্যই কিন্তু এই হ্যাঁ, একটা support আমরা দিতে পারে। বাণিজ্য নিয়ে একটু পরে আসবো যদি আমি আমি একটা আপনাকে একটু জিজ্ঞেস করি, আপনার কাছে কি এরকম মনে হয়েছে যে ট্রাম্প যত হাই সাউন্ড দিক না কেন, কিংবা সে যত না উইন উইন সিচুয়েশনের কথা বলুক না কেন, শি জিনপিং অনেকটা কম রেসিপ্রোকেটিভ ছিল, এরকম মনে হয়েছে আপনার? এটা মনে হয়েছে, এবং এটাকে আমি এভাবে বলতে পারি, এই সফরে ট্রাম্পকে বেশি মাত্রায় আগ্রহী দেখা গেছে, ট্রাম্পকে বেশি মাত্রায় ইনফরমাল দেখা গেছে। আপনি দেখবেন যে আমরা অনেক সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় দেখেছি এবং মিডিয়াতে দেখেছি, ট্রাম্পের পুরো বিহেভিয়ারটা মার্কিন যুক্তরাষ্ট্রের একজন 10 বছর পরে একজন প্রেসিডেন্ট সেখানে গেলেন সেরকম থেকে কিছুটা ইনফরমাল হয়ে গেছে, অর্থাৎ ট্রাম্পের আগ্রহটা একটু বেশি ছিল। আর সেই জায়গায় শি জিনপিংয়ের পুরো বিষয়টা ছিল প্রফেশনাল, এবং তারা যেরকম সেরকমই সেভাবে উপস্থাপন করেছে, এবং তাদের সফট পলিসি নিয়ে যে যে কথা বলার সেই কথাগুলো তারা বলে। একদম একদম। শামসুজ্জামান দুদু। আরেকটা হ্যাঁ, বিষয়, জি। আরেকটা বিষয়ে আপনাকে বলি, সেটা হলো যে নিক্সনের সফরের পরে আর যতগুলি সফর প্রেসিডেন্ট সফর করেছে, দেখা গেছে যে প্রত্যেকটা সফরের সময় একটা ইস্যু আমেরিকান প্রেসিডেন্টরা করার ফলে ওই বৈঠকগুলি বা ওই সামিটগুলি আর ততটা ফ্রুটফুল হয়ে ওঠে নাই। সেটা একদম আপনি জর্জ এইচ বুশ বলেন, সিনিয়র বুশ, ক্লিনটন, ওবামা এবং সর্বশেষ প্রত্যেকটা সফরে গেছে, কখনো হিউম্যান রাইটসের প্রশ্ন আসছে যখন, তখন আলোচনাটা আগায় নাই, কিংবা কখনো গণতান্ত্রিক অধিকার প্রশ্নে আসছে তখন আগায় নাই। এইসব বিষয়ে পরে এই ওবামার ট্রাম্পকে মনে হচ্ছে যে অন্যদের তুলনায় চাইনিজদেরকে আরেকটু বেশি করার জন্য, আকৃষ্ট করার জন্যে অনেক বেশি পজিটিভ কথাবার্তা বলার চেষ্টা করেছে। এটাকে মনে হয়, কারণ সে শি জিনপিংকে মহান নেতা হিসাবে অভিহিত করেছে। জি, অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন। জি, এই পুরো বিষয়টা আপনি যদি দেখেন, কিন্তু চায়নার জায়গায় কিন্তু একেবারেই স্পষ্ট ছিল যে একজন অতিথিকে যেভাবে ওয়েলকাম জানানোর কথা সেভাবে জানিয়েছে। কিন্তু সেই জায়গায় আমি আমার আগের বক্তব্যে আমি যেটা বলেছি যে আপনি যে ট্রাম্পকে একটু মনে হচ্ছে যে চিরাচরিত যে ধরনের ট্রাম্পের অবস্থান, সেই জায়গা থেকে চায়নার ক্ষেত্রে কিছুটা লিবারাল হয়েছে। এটার অনেকগুলো প্রেক্ষাপট আছে, কারণ ট্রাম্প প্রশাসন আসার পরেই চায়নার সাথে প্রাথমিকভাবে কিন্তু সম্পর্কের ডেটারিয়েট হয়েছে। আপনি দেখেন ট্রাম্প প্রশাসনের আমাদেরকে অনেক সময় প্রশ্ন করা হতো যে ডোনাল্ড ট্রাম্প একজন প্রেসিডেন্ট হিসেবে কিরকম করবে। আমরা তখন বলতাম যে ইন্টারন্যাশনাল রিলেশনস এর দৃষ্টিকোণ থেকে ডোনাল্ড ট্রাম্পকে একজন প্রেসিডেন্ট হিসেবে কিরকম করবে এটা প্রিডিক্ট করাটা মুশকিল। কারণ হচ্ছে এবং মাত্র আপনার সঙ্গে যখন কথা বলছি আমার মনে পড়লো 1 মাসেরও কম সময় আগে ডোনাল্ড ট্রাম্প কিন্তু হুমকি দিয়েছিলেন যে যদি আসলে ইরানকে তাদের কারেন্সিতে পেমেন্ট করে তারপর হরমুজের টোল দিয়ে পার হতে হয়, তাহলে চিরার মূল্যস্ফীতি বা তাদের উপরে যে কর সেটা 47% বাড়িয়ে দেবে ডোনাল্ড ট্রাম্প। এটা 1 মাসেরও কম সময়ের আগে তার স্টেটমেন্ট ছিল, আর এখন বলা হচ্ছে সেটা নাকি সবচেয়ে বড় সম্মানিত বন্ধু তার শি জিনপিং। আমি নিশ্চয়ই এখানে আবারও ফিরবো আপনার কাছে। যেন শামসুজ্জামান দুদু, একটা বিষয় একটু জানার আছে আপনার কাছে, আপনার ওভারভিউ কি বলে? ডোনাল্ড ট্রাম্প কি নিজের পলিসিতে চলেন নাকি যুক্তরাষ্ট্রের ফরেন পলিসিতে চলেন? কারণ অনেকে এটা নিয়ে কথা বলছেন যে শি জিনপিং মুখ দিয়ে যে কথাটা বলছেন সেটা আসলে চীনের ফরেন পলিসি, বাইরের দেশগুলোর সঙ্গে তারা সম্মিলিতভাবে এই সিদ্ধান্তই নেন, কিন্তু ডোনাল্ড ট্রাম্প অনেক কিছুই বলছেন যেটা আসলে খোদ তার কংগ্রেসই সাপোর্ট করছে না। জি, আমার কাছে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের এই সফরকে মনে হয়েছে, বিশেষ করে জিনপিং এর সঙ্গে চীনের রাষ্ট্রপতি বলি, সরকার প্রধান করি, দলীয় প্রধান যাই বলি, তার কাছে খুব ম্লান মনে হয়েছে। মানে তার ব্যক্তিত্ব এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিত্ব একেবারে আমার কাছে মনে হয়েছে যে প্রেসিডেন্ট কিছুটা অসংযত, অর্থাৎ মানে তোয়াজের ভাব তো আছেই। তাছাড়াও অর্জন কি ব্যাখ্যা করার আগেই তিনি মানে বিজয়ী হয়েছেন, ভাবটা এইরকম। আর তেহরানের ক্ষেত্রে যেমন মাঝে মধ্যে তিনি বলছেন যে এই যুদ্ধে তিনি ইতিমধ্যে জয়লাভ করেছেন, কিন্তু আমরা জানি যে তিনি যুদ্ধ শুধু শুরুই করেননি, আমার দৃষ্টিতে বেশ কিছুটা তিনি নাস্তানাবুদ হয়েছেন। অর্থাৎ ইরানকে যেভাবে তিনি দেখতে চেয়েছিলেন, মানে জোর হাতে
অনুনয়ের সঙ্গে মানে তাদের কাছে, মানে বিশেষ করে আমেরিকা বা মিস্টার ট্রাম্পের কাছে প্রার্থনা করবে যে যেন আজ আক্রমণ না করে। উপরন্তু ইরান শুধু মুখে মুখে চোখে চোখে সমান পর্যায়ে নিজের ভাবমূর্তি তুলেই ধরেননি, তিনি কিন্তু ইরানের কাছে একেবারে মিলান হয়ে গেছে। তো এই সফরটা কিছুটা তেহরানের উপরে যে প্রভাবটা চীনের আছে সেটাও তার মাথার মধ্যে ছিল বলে আমার ধারণা, কিন্তু সেখান থেকেও মিস্টার ট্রাম্প খুব বেশি কিছু পেয়েছেন এটা আমার কাছে মনে হয় না। সেই কারণে মিস্টার ট্রাম্প বলা যায় যে তার যে অসংযত, তার যে ম্রিয়মান ব্যক্তিত্ব, সেটা উদ্ধার করার জন্য সেখানে গিয়েছিলেন বটে, কিছুই তিনি সেখান থেকে নিয়ে ফিরতে পেরেছেন এটা আমার কাছে মনে হয়। খুব স্পষ্ট বক্তব্য। আমি আপনার কাছে আসবো ইলানিয়াস খান, তার আগে একটা বিষয় একটু পরিষ্কার হয়ে আসি অধ্যাপক ডক্টর কামালউদ্দিনের কাছে। ডক্টর কামালউদ্দিন, একটা মেরুকরণ চলছে, অনেকে বলছেন যে নিউ ওয়ার্ল্ড অর্ডারের মধ্যে বিশ্বটা একটা দীর্ঘ সময় ছিল, ইরান যুদ্ধ সেই ওয়ার্ল্ড অর্ডারটাকে বদলে দিচ্ছে, নতুন মেরুকরণ তৈরি হচ্ছে। কিন্তু এর মাঝখানে আমরা কয়েকটা ছবি দেখতে পাচ্ছি, যেমন ভারতের সঙ্গে ইসরায়েলের একটা স্বাভাবিক দ্রুত গতিতে বন্ধুত্ব তৈরি হয়ে গেল, জিউসদের নিয়ে ফাদারল্যান্ড মাদারল্যান্ড বিভিন্ন শব্দ দুই দেশের পক্ষ থেকে বলা হলো। ঠিক যতটা কাছে আসলে ইসরায়েল এবং ভারত আসছে, ঠিক ততটা কাছে যাওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র এবং চীন, চিরবৈরিতা অতিক্রম করে। আপনার মনে হয় কিনা নতুন যে বিশ্ব ব্যবস্থা তার একটা ইঙ্গিত এটা? এটাকে আপনি বলতে পারেন যে বিশ্ব ব্যবস্থায় ইঙ্গিত, কারণ ইন্টারন্যাশনাল রিলেশনসে কেউ চরম শত্রু এবং চরম মিত্র বলতে আসলে কেউ নাই। আজকে যে শত্রু কালকে সে মিত্র হতে পারে, কিন্তু দুইটা প্রেক্ষাপট ভিন্ন। আমি আমার যে আইআর এর লেন্স দিয়ে যদি আমি দেখি, তাহলে ভারতের সাথে ইসরায়েলের সম্পর্ক যতটা না ঘনিষ্ঠ হতে হওয়ার সম্ভাবনা বেশি, সেই সম্ভাবনা কিন্তু চায়নার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের নাই। আচ্ছা, কারণ কি এটা নাই? এটা কারণ হচ্ছে, আপনি দেখেন চায়নার সাথে যখন পাকিস্তান ডিপ্লোমেসিতে কিন্তু ইরান যুদ্ধের কারণে অনেক দূর এগিয়ে গেছে, জি, সেই জায়গাটাকে সাইড লাইনে রেখে এই বিশ্লেষণটা করা সম্ভব নয়। আচ্ছা, আর ওইদিকে আপনার ইরানকে সাইড লাইনে রেখে এই সম্পর্কটাকেও আবার বিশ্লেষণ করা সম্ভব নয়। কারণ হচ্ছে, আপনি ইরানের যুদ্ধ মধ্যস্থতায় যখন মার্কিন যুক্তরাষ্ট্রকে ইসলামাবাদে ডাকা হয়েছে, ইরানও সেখানে আসছে, সেটা তো ভারতের ডিপ্লোমেসির জন্য কিছুটা দুর্বলতা প্রকাশ পেয়েছে। আপনি দেখেন সেই জায়গায় ইসরায়েলের সাথে ভারতের এখন যে বর্তমান যে সরকার, এই সরকারের সাথে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, এটা আপনি বলতে পারেন। কিন্তু একটা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক ডিপ্লোমেসিতে পাকিস্তান এগিয়ে গেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু মুশকিলটা হচ্ছে যুদ্ধটা যার ইশারায় শুরু হয়েছে সেই নেতানিয়াহুর দেশ ইসরায়েলের সঙ্গে ভারতের বন্ধুত্বটা তৈরি হয়েছে। তার মানে শক্তি এবং শক্তির বিপরীতে আরেকটা শক্তি দাঁড়াচ্ছে কিনা। আমি এটার পাশাপাশি আরেকটা বিষয় আপনার কাছে একটু জানার চেষ্টা করি। যদি ডোনাল্ড ট্রাম্প তো যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন, তিনি যদি সকালে সিদ্ধান্ত নেন তাইওয়ানের সাথে তার চুক্তিগুলো বাতিল করবেন, খেলা কি ঘুরে যাবে? এটা আসলেই আমি ডোনাল্ড ট্রাম্পকে ওই জায়গায় বিশ্বাস করতে পারছি না। কারণ তাইওয়ানের আপনাকে রুটটা দেখতে হবে। তাইওয়ানকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে জাতিসংঘ এখনো স্বীকৃতি দিতে পারে না। তাইওয়ান তো একটা রাষ্ট্রের সকল আপনার এলিমেন্ট তাইওয়ানের মধ্যে থাকার পরেও কিন্তু ইন্টারন্যাশনাল রিকগনিশনের জন্য তাইওয়ান একটা রাষ্ট্র নয়। সেই জন্য আগে তাইওয়ানের যত যাই কিছু বাতিল করুক না কেন, এটার মাধ্যমে আপনি তাইওয়ান কি পাবে এবং তাইওয়ান কি একটা রাষ্ট্র হিসেবে পাবে? আপনার এটি চুক্তি বাতিল করা না করা এটা মার্কিন যুক্তরাষ্ট্রের এখতিয়ারের মধ্যে আছে, কিন্তু পুরো জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজিতে মার্কিন যুক্তরাষ্ট্রের চায়নার দূরত্বের একমাত্র কারণ হিসেবে তাইওয়ানকে যদি দেখা হয়, তাহলে তো আমরা ইন্টারন্যাশনাল রিলেশনসকে ভুল বুঝবো। সাউথ চায়না সি কোথায় গেল? এই যে যুদ্ধে আপনি দেখেন ডোনাল্ড ট্রাম্পের পুরো সফরে ওনার যতগুলো ইস্যু ছিল সবগুলো হচ্ছে বাণিজ্য রিলেটেড। এটা কেন? কারণ ওয়ার্ল্ড মার্কেটের পুরো 80% বাণিজ্যটা চায়না দখল করছে, একটা বিশাল বড় ধরনের বাণিজ্যের আগে যদি ওই অংশটা আরেকবার একটু পরিষ্কার করতেন, কারণ অনেকে এই জটিল ব্যাপারটা বুঝবে না, তাদের জন্য যদি আপনি যেহেতু এই বিষয়ে পড়ান, আপনি যদি একটু বোঝাতে পারেন। ধরুন এটা ঠিক যে চীন সবসময় মনে করে এক চীন, তারা তাইওয়ানও তাদের,
তাইওয়ান বলে আসলে পৃথিবীতে কিছু নেই, এটা চীন মনে করে। এখন সেটাকে যদি যুক্তরাষ্ট্র সমর্থন করে এবং তাইওয়ানের বিপরীতে চীনের অবস্থানের সময় চীনের পাশে যদি যুক্তরাষ্ট্র দাঁড়ায়, ডোনাল্ড ট্রাম্প যদি সেই ডিসিশনটা দেয়, আমি জানতে চাচ্ছি তখন প্রেক্ষাপটটা বদলাবে কিনা। না, তখন প্রেক্ষাপট আমি তো এটা বলছিলাম জি, যে চায়নার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সেটেলমেন্টের ইস্যু তো একটা নয়, এটা একটা, এটা আচ্ছা। কোন রকম একটা সম্পর্ক হতে পারে, আচ্ছা, কিন্তু তার থেকে বড় ইস্যু তো রয়ে গেছে। তার থেকে বড় ইস্যু আপনি যেটা বললেন যে চায়না মনে করলো কি যে তাইওয়ান চায়নার অংশ। জি। আপনি কি তাইওয়ানের আসল নাম জানেন? অরিজিনাল নামটা, অরিজিনাল নাম হচ্ছে পিপলস রিপাবলিক অফ চায়না, জি, ব্র্যাকেটে আছে তাইওয়ান। হুম, তাইওয়ান নিজেই মনে করে তারা অরিজিনাল চাইনিজ। তাইওয়ানের হুম। সেই যে জায়গা, এখানে তাইওয়ানের পাশে তো শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে তা নয়, আরো অন্যান্য ডেমোক্রেটিক রাষ্ট্রগুলো তো তাইওয়ানের পাশে আছে। তার মানে এখানে যারা মার্কিন এখানে যুক্তরাষ্ট্রের একটা মতো- বিশাল নেটওয়ার্ক এবং শুধু যুক্তরাষ্ট্রের একার আসলে কোনো ডিসিশন নেওয়ার সুযোগ এখানে নেই। কিছু যুক্ত করবেন নিউজ খান, চাইলে প্রশ্ন করতে না, পারেন। এবার আমি লাস্ট যে ওবামার যে সময় আমার যেটুকু মনে আছে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। জি, এয়ারপোর্টে একটা ওই হোয়াইট হাউস স্টাফদের কিছু মানে বাজে আচরণের ফলে চাইনিজ একজন অফিসিয়াল বলছিল যে এটা 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 আমাদের দেশ, এটা আমাদের এয়ারপোর্ট, এটা আমাদের প্লেন। হুম, আর ওই সময়টা মেনলি যে ইস্যুটা আসছিল সেটা হলো যে সাউথ চায়না সি। এবার কিন্তু এই ইস্যুটা বুঝি তেমনভাবে আসে না, এর মনে হলো। কি বলেন আপনি? এটা আসে নাই, কারণ এটা আসলে তো তেলে বেগুনে জ্বলে উঠবে, সম্পর্কটা সামনের দিকে আগাবে না, সম্পর্কটা সামনের দিকে আগাবে না। কারণ চায়নার যে সফট পলিসি, চায়নার মাইন্ডসেটকে 100% মাথায় নিয়ে ডোনাল্ড ট্রাম্প এই ভিজিটটা করেছেন। আপনি চায়না, সাউথ চায়না সিতে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেজেন্স হয় জি, এবং সেই জায়গায় যদি মনে করেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে সাউথ চায়না সি চলে যায়, তাহলে তো চায়নার আর কিছুই থাকলো না। যেরকম আপনার ইয়েতে ইউরোপে আপনার নর্থ আটলান্টিক ট্রিয়েটি করে যেরকম আটলান্টিক মহাসাগরটাকে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণে নিয়ে ইউরোপকে নিয়ন্ত্রণে নিয়ে গেছে, সেরকম তো চায়নার সাউথ চায়না সি ইস্যুতে যদি বিষয়টা সেটেল হয়ে যায়, তাহলে তো আর চায়না থাকলো না, এশিয়া থাকলো না, পুরো এশিয়াটাই মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে গেল। তো সেই জন্য আসলে সেই বিষয়টা বড় ইস্যুগুলোকে সামনে না এনে একটা লিবারাল সম্পর্ক তৈরি করার জন্য হ্যাঁ, কিন্তু যেটা ডোনাল্ড আসলে ট্রাম্প শুরুতে আপনি বলছিলেন যে এই- চায়নাকে কিছুটা ওপেন আপ করার একটা টেন্ডেন্সি। আমি একটু শামসুজ্জামান দুদু আপনার কাছে আসতে চাই, কারণ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এখন এত বড় হয়ে গেছে যে এটা এখন ভূ রাজনীতির অংশ। এটা না চাইলেও বাংলাদেশ আসলে ভূ রাজনীতির একটা গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়ে গেছে। এবং আমরা দেখতে পেলাম যে যখন আসলে বড় বড় গুরুত্বপূর্ণ দেশগুলো চীন সফর করছে, যেটা একটু আগে অধ্যাপক কামালউদ্দিন বললেন যে চীনকে ওপেন আপ করা, বাংলাদেশও কিন্তু সফর করে এলো পররাষ্ট্রমন্ত্রী, এবং আপনি নিজেও একটা টিমের সঙ্গে ছিলেন। আপনার মনে হচ্ছে কি না আসলে এই পরাশক্তির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক যতটুকু হওয়া দরকার সেরকম গভীরতার দিকে যাচ্ছে? কারণ একটু আগে আমরা একটা প্রতিবেদন প্রচার করেছি যে তিস্তা ইস্যুতে ভারত কিছুটা নাখোশ হয়েছে, কারণ বাংলাদেশ কেন চীনের সঙ্গে কথা বলল। আমরা অবশ্য আমাদের দিক থেকে তো বলেছি সবার আগে বাংলাদেশ। জি, প্রথম কথা হচ্ছে যে প্রতিনিয়তই আন্তর্জাতিক রাজনীতি নানান কারণে পরিবর্তিত হচ্ছে এবং এটা হলো বাস্তবতা। এর সঙ্গে তাল রেখে আপনাকে অবস্থাটা বুঝে বাস্তবতা মেনে একটা দেশকে সামনের দিকে যেতে হবে। জি, এক চীন, এই নীতিতে যারা বিশ্বাসী এটা কিন্তু আপনাকে মানতেই হবে যে চীনের সঙ্গে যারাই সম্পর্ক বা যারাই ব্যবসা বাণিজ্য বা যে কোনো অর্থে তাদের সঙ্গে মিশতে যাক না কিন্তু এক চীন নীতি তাকে গ্রহণ করতে হবে। আমেরিকা যতই তাইওয়ানের সঙ্গে চুক্তি করুক না কেন, সেই দেশের সঙ্গে আমেরিকা হিসাবে যে সম্পর্কটা থাকতে পারত, চীনের কারণে কিন্তু আমেরিকাকে দড়ি মাছ নাচুই পানি এইরকম একটি অবস্থায় চীন সফর করতে হয়েছে। এটা হলো বাস্তবতা। এখন আমার মতো দেশ যখন চীনের সঙ্গে যাবে, কথা বলবে, ব্যবসা বাণিজ্য করবে, তখন অনেক দেশই মনে করতে পারে যে চীনের সঙ্গে একটু বেশি মাখামাখি করছে, অন্যদের সঙ্গে হয়তো একটু কম করছে। যেমন ভারত জি, তো আমার নিকট প্রতিবেশী, তারপরেও মানে ভারতের সঙ্গে যে সম্পর্কটা আমাদের,
সেটা কি আমাদের জন্য এই দূরত্বটা তৈরি হয়েছে নাকি তাদের জন্য হয়েছে? এই বিশ্লেষণে যদি যায়, পানি ব্যবস্থাপনাতে পুরোটাই মানে ভারতের সঙ্গে আমাদের এক ধরনের বলবো কি ভারতের নেগেটিভ দৃষ্টিভঙ্গির কারণেই তিস্তা চুক্তি হয় নাই বা অন্যান্য যে বিষয়গুলো অভিন্ন প্রায় 57টি নদী আছে ভারতের সঙ্গে, সেটা তো কোনোভাবে মীমাংসা হয় নাই। সেই কারণে আমার কাছে মনে হয়েছে চীনের সঙ্গে যাদের সম্পর্কটা হবে তারা কি এগিয়ে যাচ্ছে নাকি পিছিয়ে পড়বে? ডোনাল্ড ট্রাম্পের এই সফরই প্রমাণ করে যে সব বিশ্বই এখন চীনের দিকে দৃষ্টি দিয়েছে। কিছু জানতে চাইবেন আপনি? আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে বর্তমান সরকার, বিএনপি সরকার, জি, ওই সরকার যখন বলে যে বাংলাদেশ ফার্স্ট অর্থ দাঁড়াচ্ছে যে বাংলাদেশের স্বার্থটা সবার আগে, এবং সেই স্বার্থের কথা যখন আমরা বলি তখন আমার সার্বভৌমত্ব, আমার নিরাপত্তার ব্যাপারটা এসে যায়, স্বাভাবিকভাবে এসে যায়। কারণ আমার 3 দিক দিয়ে এমন একটা দেশ পরিবেষ্টিত যাকে আমরা আন্তরিকভাবে বিশ্বাস করতে পারি না, একটা ব্যাপার কিন্তু আছে। তারপর বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমরা একটা জিনিস দেখেছি যে ওই সরকার, যেটাকে আমরা ফ্যাসিস্ট সরকার বলি, তারা অর্থের জন্য যেহেতু বেজিং, মানে অর্থনৈতিক ফ্রেন্ড হচ্ছে বেজিং আর রাজনৈতিক বন্ধু হচ্ছে দিল্লি, এই যে একটা কপট এবং ধূর্তামির সম্পর্ক তৈরি করছিল, সেটার থেকে মনে হয় বিএনপি যেহেতু এই সরকার সত্যিকার অর্থে তার নিরাপত্তার কথা ভেবে এই ধরনের সিদ্ধান্ত যেটা বলতে চাচ্ছে আমাদের সেটা হলো যে বেজিং পাকিস্তান মিলে যে একটা সম্পর্কের জায়গা তৈরি হচ্ছে, সেটা তো হতেই পারে। কারণ আমি একটা জিনিস বলতে চাই, আমরা একটা জিনিস সবসময় একটা জায়গায় আটকে থাকি, যে ভিয়েতনামে আমেরিকা আপনার করছে কি বলে যে যেটাকে লক্ষ হাজার টন নাপাম বোমা ফেলে হত্যা করেছে, সেই ভিয়েতনামের সঙ্গে আমেরিকার সম্পর্ক কিভাবে হলো? তো বিশ্ব রাজনীতি এইরকমই, আমরা কেন পড়ে থাকবো 71-এ সম্পর্কের জায়গা? হ্যাঁ, এটা নিয়ে এই বিষয়গুলি মনে হয় আলোচনা হয়েছে এবং 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 আমরা দেখতে পাচ্ছি যখন সবার আগে বাংলাদেশ বলা হলো তখন আসলে এই সমস্ত বিষয়গুলোকে একটু সাইডে রেখে নতুনভাবে রাজনৈতিক যে চিন্তাধারা সেটা শুরু হয়েছে। আমি সবশেষ অধ্যাপক ডক্টর কামালউদ্দিন, আপনার একটা মন্তব্য নিয়ে আমি আলাপটা শেষ করব। যেহেতু গুরুত্বপূর্ণ দেশগুলো চীনের সঙ্গে বাণিজ্য থেকে শুরু করে চীনকে ওপেন আপ করার জন্য নানাভাবে বন্ধুত্ব এবং অংশীদারিত্ব তৈরি করার জন্য যোগাযোগটা করছে, বাংলাদেশে সেই পথে হাঁটছে, এর অর্থ কি এটা যে বাংলাদেশের 3 দিকে ঘিরে থাকা যে প্রতিবেশী তাদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাবে? দুটোকে সামনে রেখে বাংলাদেশ আসলে কিভাবে নিজের স্বার্থটাকে এগিয়ে নিতে পারে? আচ্ছা, আপনারা এতক্ষণ আমাদের দুদু ভাই যে বিষয়টাগুলো আলাপ করেছিলেন, আমি বলি আসলে আমাদেরকে ভারত বাংলাদেশের সম্পর্কটাকে একটু ডিকলোনাইজ করতে হবে। জি, এতদিন ধরে আমাদের যে সম্পর্কটা ছিল, আমাদের এমন একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা হয়েছে যে আমাদের প্রয়োজনে ভারতের দরকার, সেই জন্য তো সবার আগে বাংলাদেশ আসছে। কারণ আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরা তো কখনো আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক তৈরি করতে চাই না। যখন আমাদের আমেরিকা যদি বলে যে আমেরিকানিজম, আমরা তো আমাদের বাংলাদেশকে সামনে নিয়ে আগায় যেতে হবে। আমাদের পরিপূর্ণ ন্যাশনাল ইন্টারেস্ট শুধুমাত্র ভারত দ্বারা অ্যাচিভ করা সম্ভব নয়। কারণ এই আধুনিক লিবারাল বিশ্বে আমরা সকলের সাথে আমাদের কানেক্টিভিটি থাকতে পারে। আমরা বাংলাদেশের প্রশ্নটা সামনে আসলো কেন? কারণ হচ্ছে আমরা সবার আগে যদি ভারত চিন্তা করি, বাংলাদেশকে প্রাধান্য না দিয়ে ভারতের ইন্টারেস্টে যদি আমরা সম্পর্কটা তৈরি করি, তাহলে তো সেখানে একটা রাষ্ট্রের সার্বভৌমত্ব বলতে কোনো কিছু থাকে না। রাষ্ট্রের ন্যাশনালিজম, যেটা আমাদের যে একটা বাংলাদেশি যে জাতীয়তাবাদ, বাংলাদেশের ফাউন্ডেশনের উপর ভিত্তি করে এই দেশকে গঠন করা, সেটা তো থাকতে পারে না। তো সেই জন্য ভারতের সাথেও আমাদের বন্ধুত্ব থাকবে, যেই বিষয়ে ভারতের সাথে আমাদের ইন্টারেস্ট মিলবে, আমরা ভারতকেও সহযোগিতা করতে চাই। কারণ আমরা আমাদের প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্ককে উন্নয়ন করতে চাই। কিন্তু আমাদের প্রতিবেশী, আমরা যে গুরুত্বপূর্ণ, তাদের পাশে একটা রাষ্ট্র আছে, সেই বিষয়টাও তো তাদেরকে বুঝতে হবে। একদম একদম। এবং আমরা এমন একটা সময় আছি যেখানে আসলে আমাদের দেশে সরকার 3 মাস পূরণ করলো এবং তাদের দেশে এখন নতুন একটা সরকার এসেছে পশ্চিমবঙ্গে এক অঙ্গরাজ্যে, যেটা আবার কেন্দ্রের সাথে মিল রেখে তারা ডিসিশন নিচ্ছে। দেখা যাক রসায়নটা কেমন হয়। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আবারও আপনাদেরকে পাবো। ডোনাল্ড ট্রাম্পের চীন সফরে শুধুমাত্র ব্যবসায়িক যে অঙ্গনটা, সেটা নিয়ে একটু কথা বলতে চাই। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, প্রযুক্তি বিশ্লেষক তানভীর হাসান জোহা। তানভীর হাসান জোহা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি।
ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময়টা দেওয়ার জন্য, এবং আমার সঙ্গে ঠিক এই মুহূর্তে আছেন সিনিয়র সাংবাদিক এলআই নিয়াজ খান। আপনার কাছে তিনিও হয়তো কিছু বিষয় জানতে চাইতে পারেন। আমি আপনার কাছে যে বিষয়টা আসলে অফ ইয়ারে একটু কথা বলে নিচ্ছিলাম, ডোনাল্ড ট্রাম্প যখন আসলে সফরে গেলেন, আমরা আসলে ওনার আশপাশে ব্যবসায়িক যে ফেজগুলো সেটা দেখছিলাম এবং রীতিমতো বিস্মিত হচ্ছিলাম। আমরা দেখছিলাম টেসলা এবং স্পেস এক্সের এলন মাস্ককে দেখছিলাম, শেষ মুহূর্তে গিয়ে এনভিডিয়ার প্রধান জেসন হুয়াং তিনিও যুক্ত হলেন, এবং মনে হচ্ছিল যে একটা বড় ঘোষণা আসবে। কিন্তু মুশকিল হলো, এখানে আমরা দেখতে পেলাম মাত্র 500টা বোয়িং জেট বিক্রি করতে গিয়ে 200টার বেশি করতে পারলেন না। এবং চীনের পক্ষ থেকে একটা চাওয়া ছিল যে এনভিডিয়ার সবচেয়ে দামি যে H200 AI চিপ সেটা যেন যুক্তরাষ্ট্র এখানে সেল করে। ডোনাল্ড ট্রাম্প আবার না করে দিলেন যে না, এই অত্যাধুনিক চিপটা চীনে সেল করা যাবে না। মানে ব্যবসায়িক দিক থেকে কিভাবে মূল্যায়ন করবেন, কতটা এগুলো, কতটা পেছলো, কতটা ফেল করলো আসলে যুক্তরাষ্ট্র? জি, ধন্যবাদ। আসলে বিষয়টা অত্যন্ত ডিপ্লোম্যাটিক। এটা আসলে ব্যবসায়িক পার্সপেক্টিভ থেকে আমার মনে হচ্ছে যে ডিপ্লোম্যাটিক ওয়েতে আসলে জিনিসটা সেটেলমেন্ট হয়েছে। আমি একটি কথা বলতে চাই যে 1970 থেকে 2000 সাল পর্যন্ত আমাদের যার যত তেল আছে তার তত পাওয়ার এক্সারসাইজ আছে, এরকম একটা বিশ্ব রাজনীতি ছিল। এখন আমাদের এই 2040 পর্যন্ত আমাদের কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং চিপ একটা গুরুত্বপূর্ণ সামরিক শক্তি বা রাষ্ট্রীয় ফ্যাক্টর, এটা কিন্তু আবারও প্রতিষ্ঠা লাভ করেছে। এটা এই ঘটনা থেকে আসলে বোঝা গেল। এখানে আমি যেটি বলতে চাই যে এনভিডিয়ার পেছনে কিন্তু ব্যাকএন্ডে অনেকগুলো দেশ রয়েছে। এটা একটা সলিউশন, এর সার্ভার, এর চিপ এবং এর সফটওয়্যার, অনেক টেকনোলজি যেটা নেদারল্যান্ড থেকে আসে এবং কিছু কিছু ট্রেডমার্ক হংকং থেকে হয়। ব্যাপারটা একটু কমপ্লেক্স আছে। আমি সংক্ষেপে যেটুকু বলতে চাই যে ন্যানো চিপের ক্ষেত্রে বিশেষ করে, এবং H200 বা 100 পর্যন্ত কিন্তু রেস্ট্রিকশন ছিল, 200 এর পুরো রেস্ট্রিকশন আমরা দেখলাম। এটা হচ্ছে খুব লাইটেনিং সার্ভার, অর্থাৎ হচ্ছে পাতলা একটা সেমিকন্ডাক্টর যেটা শুধুমাত্র আলোক রশ্মি বেগে অনেক শক্তি সঞ্চয় করে দ্রুত তার পারফরমেন্সটা দেখাতে পারে। এখানে যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে ইলন মাস্ক কিন্তু ছিলেন চায়নাতে, টেসলার অনেক বড় ফ্যাক্টরি আছে। আমার দৃষ্টিতে, ব্যবসায়িক দৃষ্টিতে ওনার চায়নার প্রতি সফট একটা কর্নার আছে ইলন মাস্কের, কিন্তু আলটিমেটলি আপনার যুক্তরাষ্ট্রের সামরিক যে ইন্টেলিজেন্স বা যে স্ট্র্যাটেজি সেটাই আসলে প্রতিষ্ঠা হলো। কারণ এই মুহূর্তে তারা চায়নাকে এই জাতীয় চিপ দিয়ে চায়না যাতে ভবিষ্যতে কোনো প্রকার সামরিক থ্রেট না হতে পারে, এর জন্য আসলে এই সিদ্ধান্ত তারা নিয়েছে বলে এটা আমার দৃষ্টিতে বিশ্লেষণ। ধন্যবাদ। আসলে এটা হলো জটিল বিষয়, আপনি জানতে চাইবেন কিছু? না, আমি যেটা জানতে চাইবো যেটা যে একসময় আমরা বলতাম যে আমেরিকা সব জায়গায় যুদ্ধ করে তার সমরাস্ত্র বিক্রি করার জন্যে। জি, এখন পরিস্থিতি কি একটু ভিন্ন না, যে সবাই অত্যাধুনিক অস্ত্রের অধিকারী হয়ে যাচ্ছে, যেটা এবার ইরান এবং এর যুদ্ধেতে। সেই কারণে কি আরেকটা বিষয় হলো যে আমেরিকাতে আমি যতটুকু জানি, আমাদের আত্মীয়স্বজন যারা আছে ওইখানে জিনিসপত্রের দাম এতটা বেশি হয়ে গেছে যে আমেরিকার মধ্যবিত্তের মানে চাহিদার মানে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ার মতন অবস্থা হয়েছে। এবং এই ব্যাপারে আভ্যন্তরীণ ক্ষেত্রে ট্রাম্প বেশ চাপে আছে। এই সাপোর্টটাকে এরকম মনে হয় যে একটা হাই এক্সপেকটেশন তার জনগণের কাছে তুলে ধরা, যে আমি যে আমেরিকা ফার্স্ট যে স্লোগান দিয়ে আমি এসেছি সেটা করতে যাচ্ছি। জি জি, ধন্যবাদ। তবে যে বিষয়টা আমি দেখতে পেরেছি, ওপেন সোর্স ইন্টেলিজেন্স এবং ডার্ক ওয়েবের বেশ কিছু ফোরাম নিয়ে এই বিষয়ে বেশ কিছু কথাবার্তা চলছে। আমি কিছুক্ষণ আগে সন্ধ্যা অবধি সেইগুলোর বিভিন্ন রকমের মেসেজ আমরা দেখলাম। তো দেখেন, এখানে এই এনভিডিয়ার প্রসেসিং এর পিছনে একটা গুরুত্বপূর্ণ একটা অ্যাসেম্বল মেশিন আছে যেটা নেদারল্যান্ড থেকে আসে, এবং নেদারল্যান্ড আবার মিরর এবং সফিস্টিকেটেড ফটো আলট্রা ভিউ গুলো তারা জার্মানি থেকে নিয়ে আসে। তো ডার্ক ওয়েবে একটা নথিতে ইতিমধ্যে ফাঁস হয়েছে যে জার্মানি এবং নেদারল্যান্ড এবং হংকংকেও কিন্তু রেস্ট্রিকশন দেওয়া হয়েছে যে এই জাতীয় চিপ যাতে চায়নাতে বা সাউথ এশিয়ান কান্ট্রি গুলোতে, সেই বিশেষ করে চায়নাতে যাতে এটা এক্সপোর্ট না হয়। তো এটা কিন্তু ডার্ক ওয়েবে ইতিমধ্যে কিন্তু নথিপত্র ফাঁস, ঠিক বলবো কিনা জানি না, সেখানে ওপেন ফোরামে এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। তো শুধুমাত্র এআই চিপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা চিকিৎসা ক্ষেত্রে, সামরিক ক্ষেত্রে, সার্ভেলেন্স
স্যাটেলাইট, সব ক্ষেত্রে কিন্তু এখানে তো অনেকে এই প্রশ্নটা করবে তানভীর হাসান জোহা, মানে এমন কোন টেকনোলজি থাকতে পারে ঠিক এই মুহূর্তে এই বিশ্বে যেটা যুক্তরাষ্ট্রই কেবল করতে পারে এবং চীনের পক্ষে সম্ভব না? মানে এটা অনেকে ধারণা করছেন যে H200 AI চিপটা আসলে চীন নিজেরাও তৈরি করতে পারে, কিন্তু ব্যাপারটা খুব সহজ হতো যদি তাদের দেশে জিনিসটাকে এক্সপোর্ট করা যেত। জি জি, এটা অবশ্যই, এবং চীন অবশ্যই পারবে। আমার ধারণা, আমি যেটুকু বুঝতে পেরেছি অ্যানালাইসিস করে, 2 থেকে 5 বছরের মধ্যে চীন কিন্তু আলটিমেটলি যুক্তরাষ্ট্রের এই এআই টেকনোলজিকে তারা অ্যাডাপ্ট করবে। এই কারণেই তারা কিন্তু ইতিমধ্যে তাদের রিসার্চ ফান্ড এবং তাদের নিজস্ব যে কারখানা, সেখানে তারা যে জার্নালগুলো দিয়েছে তারা এগোচ্ছে, কিন্তু তাদেরকে আসলে সমানুপাতিকভাবে এগোনোর জন্য তাদের এই প্রস্তুতি, এবং একটা হলেও 200 চিপ নিয়ে তারা এক্সপেরিমেন্ট করতে চায় অ্যাকচুয়ালি, যে তারা কি কি টেকনোলজি এবং কি কি ইন্টারফেস ব্যবহার করেছে ভবিষ্যতের জন্য। দেখুন, আর একটা বিষয় আমরা দেখলাম এবার মোটামুটিভাবে 4টা বিষয় আছে, 4টা উপাদান আছে যেগুলো আসলে সেল করতে চেয়েছিল, আদান প্রদান করতে চেয়েছিল বাণিজ্যিকভাবে। তার ভিতরে প্রথমে ছিল বোয়িং উড়োজাহাজ, দ্বিতীয়টা ছিল সয়াবিন, তৃতীয়টা ছিল গরুর মাংস এবং 4 নম্বর ছিল সেমিকন্ডাক্টর। অনুমান নির্ভর বলা হচ্ছে যে সেমিকন্ডাক্টর একটা বড় ভূমিকা রাখতে পারে। আপনার মনে হয় কিনা সেমিকন্ডাক্টর ইস্যুতে আসলে কোনো ফলপ্রসূ আলোচনা হলো না? ইনফ্যাক্ট বোয়িং উড়োজাহাজ 500-র মধ্যে 200টা সেল করতে পেরেছে, এরপর আর কিছু হয়নি। কি বলবেন? আসলে আমার কাছে মনে হয় যে তারা আসার আগে, যেহেতু তারা টেকনোলজির জায়গাটা খুব রিজিড আছে, এবং আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই। সম্প্রতি বাংলাদেশের সাথে আমাদের যে চুক্তিটা হলো যুক্তরাষ্ট্রে, সেখানে কিন্তু সাইবার নিরাপত্তা এবং টেকনোলজিক্যাল ম্যাটার গুলো কিন্তু এসেছে। তো সেখানেও দেখা গিয়েছে যে তারা কিন্তু ক্লাউড বা ডেটা স্টোরেজ কিন্তু বাংলাদেশে রাখতে চাইছেন না। অর্থাৎ প্রযুক্তির ক্ষেত্রে ইউএসএ 1% কোনো কান্ট্রিতে ছাড় দিতে চাইছেন না। হয়তো বা এক্সপেরিয়েন্সটা তারা হয়তো সম্প্রতি ইরান থেকে হয়তো বা নিয়েছে, কারণ প্রযুক্তি দিয়ে যেভাবে ফাইট ব্যাক হয়েছে আসলে টোটাল যুদ্ধতে, আমরা বিভিন্ন ফোরামে দেখেছি। আমার মনে হয় তারা মিলিটারি, ন্যাশনাল মিলিটারি ইন্টেলিজেন্স যে স্ট্র্যাটেজি, এর বয়াত দিয়েই তারা আসলে এই বাণিজ্য ঘাটতিটা হয়তোবা নিজেরাই মানে তারা সাদরে গ্রহণ করেছে। আরেকটা বিষয়, হ্যাঁ আপনার কথাটা বুঝতে পারছি, আরেকটা বিষয় একটু জানতে চাই। এলন মাস্ক কিংবা জেসন হুয়াং, এনভিডিয়ার প্রধান, কিংবা টেসলা স্পেসএক্সের প্রধান, তাদের প্রত্যেকেরই দ্বৈত নাগরিকত্ব আছে। আপনি জানেন এলন মাস্ক কিন্তু আফ্রিকারও নাগরিক, সাউথ আফ্রিকারও নাগরিক, এবং জেসন হুয়াং তিনি বিভিন্ন অন্তত 2টি দেশের নাগরিক আছেন, এবং সেই দেশগুলোতে আসলে চাইনিজ দেশে প্রোডাক্ট সেল করার ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই। তারা আসলে সেই নাগরিকত্ব ব্যবহার করে তাদের প্রোডাক্টকে বিক্রি করতে পারেন। সেক্ষেত্রে কোনো রকমের রেস্ট্রিকশন কি থাকবে? না, সেক্ষেত্রে যেটা হলো যে আসলে জন্মসূত্রে তো তারা ইউএস, এবং তাদের টেকনোলজি প্যাটার্ন করা থাকলে পরে তারা ওই দেশে গেলে সেটা অনেক অদূর ভবিষ্যতের বিষয়, এবং কিভাবে তারা টেকনোলজিটা ট্রান্সফার করবে। সেক্ষেত্রে ইউএসএও কিন্তু তার ন্যাশনাল পলিসিতে কোনো আইনি বা গোয়েন্দা ভিত্তিক যদি কোনো তাদের ইন্টেলিজেন্স ল থাকে, সে বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রিলেটেড জিনিস থাকে, তাহলে সেটা ক্লেম করলে তখন কিন্তু আরেকটা আইনি জটিলতা তৈরি হবে। যদিও আইনি জটিলতা কিংবা এরকম কূটনৈতিক প্রেশার দিয়ে কখনোই কোনো প্রযুক্তিকে আসলে বিশ্বের এই প্রভাবমান পদ্ধতিতে আটকায় রাখা সম্ভব না। এবং আমি বিশ্বাস করি যে চায়না 2 থেকে 5 বছরের মধ্যেই তারা এনভিডিয়ার সমপর্যায়ের এআই বানাতে সক্ষম। তারপরও হয়তো বা নিজেদেরকে যাচাই বাছাই করার জন্য তারা এই 200-এর ব্যাপারে তারা এতটা ছাড় দিয়েছে বলে আমার ধারণা। আচ্ছা, অস্ত্রের ব্যাপারটা কেন আলাপ হলো না, এটা কি কোনো ধারণা করতে পারেন? এটাও তো বাণিজ্যের একটা বড় অংশ, যেটা এলাইনাস খান বলছিলেন একটু আগে। হ্যাঁ, কারণ আমার কাছে মনে হচ্ছে যে ইরানের এক্সপেরিয়েন্সটা ভেরি রিসেন্টলি ট্রাম্প ম্যানেজমেন্টদেরকে অত্যন্ত ব্যথিত করেছে বলে আমার ধারণা, এবং ওনারা কিন্তু প্রচন্ড সতর্কভাবে, এবং বাংলাদেশের ক্ষেত্রে আমি আমাদের পোশাক শিল্প এবং টেকনোলজি নিয়ে তারা যে ধরনের মানে চুক্তিটা করেছে, আমার কাছে মনে হচ্ছে তারা টেকনোলজির দিক থেকে কোনো জায়গায় তারা 1% ছাড় দিতে চাইছে না। এবং এই চ্যাটজিপিটি বা গুগল বা এআই যেটাই বলেন, এটা কিন্তু সম্পূর্ণ নাথিং বাট এনভিডিয়ার প্রোডাক্ট। এই প্রোডাক্টের মাধ্যমে কিন্তু চ্যাটজিপিটি আমরা সহজে ব্যবহার করছি, এবং বিভিন্ন রকম ইনফরমেশন এবং সর্ট অফ বাইপাসিং বা রেলগার্ড বাইপাস করে। কিন্তু দেখুন, আমরা যখন চ্যাটজিপিটি নিয়ে যতবার কথা বলছি, ততবারই আমাদের কোনো না কোনোভাবে ডিপসিক নিয়েও কথা বলতে হচ্ছে, এবং ডিপসিক যখন তৈরি হয়েছে বলা হচ্ছে এনভিডিয়ার ফেলে দেয়া সবচাইতে অবহেলিত চিপটা ব্যবহার করে এই ওয়ার্ল্ড ক্লাস চ্যাটবট তারা তৈরি করে ফেলেছে। যদি সেটাই হয় তাহলে 5 বছর তো অনেক বেশি সময় বলে মনে হচ্ছে।
হ্যাঁ, আমি প্রেডিকশন করি, স্পেকুলেশন থেকেই বললাম আর কি। জি। কারণ হচ্ছে তারা চায়না তো সমস্ত রিসার্চ জার্নালে তাদের সমস্ত তথ্যগুলো তো হয়তো ওভাবে তারা উঠাবে না, একদম। তবে বিভিন্ন গুগল স্কলার এবং বিভিন্ন রিসার্চ প্রোগ্রামের সাইটেশন থেকে আমরা যেটা বুঝতে পেরেছি, এআই বা এনভিডিএর যে পরিমাণ রিসার্চ আছে, জি। চায়নাতে পাবলিকেশন তুলনামূলক 2/3, 1/3 ওরা 2/3, তারা কিন্তু কাছাকাছি আছে। তবে আমি ঠিক এক্স্যাক্টলি ওনাদের একদম মৌলিক যে ডিজাইনিং বা সামরিক প্রযুক্তির যে তথ্যপাত্রগুলো আছে, জি। তাদের যে নীতিগত পলিসি, সেখানে চায়নার হয়তো ইন্টারেস্ট আছে 200 সার্কিটটারে দেখার জন্য, এক্সপ্লোর করার জন্য, হয়তোবা নেই হয়তোবা আছে। কিন্তু দিন শেষে যুক্তরাষ্ট্র অত্যন্ত সতর্কতার সাথে, এন্ড অফ দ্য ডেতে ব্যক্তিগত ইস্যু না, সম্পূর্ণ রাষ্ট্রীয় পলিসির মধ্য দিয়ে গিয়েছে বিধায় জি। এই চুক্তিটা বা এই বিজনেস ডিলটা সফল হয়নি বলে আমার ধারণা। খুব স্পষ্ট বক্তব্য। একটা জিনিস তো আমরা দেখলাম ইরান যুদ্ধের সময়, ইরান কিন্তু এই যুদ্ধের সাফল্যের অন্যতম একটা দিক হচ্ছে যে তারা জিপিএসটা বাদ দিয়ে যখন বাইডুটা আনলো, কিছুদিন আগেও কিন্তু আমরা বুঝতে পারি নাই যে বাইডু এরকম ইফেক্টিভ একটা জিনিস হয়ে যাবে। সুতরাং আগামী যে 5 বছর কেন, তার আগেও ওই অ্যাচিভ করতে পারে আমার মনে হয়, যে কিংবা ইতিমধ্যে তারা অ্যাচিভ করছে, ঘোষণা করে না, এটা হতে পারে। কারণ জি, জি। ওদের সব কিছু তো এত এটা সিক্রেট থাকে যে এটা সহজে সামনে আসার পরে বোঝা যায় যেটা হয়েছে। কারণ আমি এটা যদি দেখলাম যে তারা R&Dতে মানে রিসার্চ এবং ইয়েতে অন্য অন্য বিষয়গুলিতে তাদের কিন্তু চীনের ইনভেস্টমেন্ট কিন্তু আমেরিকার থেকে অনেক বেশি। একদম। এবং অনেক বেশি। এটা নিয়ে আসলে একটা বিষয় রিসার্চ এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে হ্যাঁ, তার স্পষ্ট ইয়ে কিন্তু হয়ে গেল কিনা তানভীর হাসান জয়, এই প্রশ্নটা করে আমি বিরতিতে চলে যাব। সেটা হচ্ছে যে বাণিজ্য যুদ্ধ নিয়ে আমরা অনেক কথা শুনছিলাম যে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে তুমুল বাণিজ্য যুদ্ধ চলছে। একজন বলছে তাদের বাজার থেকে আইফোন একেবারে সরিয়ে নেবে, আরেকজন বলছে 47% শুল্ক বাড়িয়ে দেওয়া হবে, নানা কিছু। এই নেগোসিয়েশনটা, ডিলটা আসলে কি প্রমাণ করে? কে বাণিজ্য যুদ্ধে ঠিক এই মুহূর্তে ডোমিনেট করছে? আদৌ কি যুক্তরাষ্ট্র সেই স্থানে আছে? হ্যাঁ, আসলে আমার কাছে মনে হচ্ছে এখানে জাতীয় নিরাপত্তাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে রাদার দেন এনি সর্ট অফ আপনার বাণিজ্যিক যুদ্ধ। জি। এবং এই জাতীয় মনোভাব আলটিমেটলি যুক্তরাষ্ট্রকে কতটা জয়ী করবে বিশ্ব কূটনৈতিক এবং বিশ্ব বাজারে, সেটা আসলে সময়ই বলে দেবে। তবে আপাত দৃষ্টিতে ইরানের এই প্রযুক্তি নির্ভর যুদ্ধটা, এই এক্সপেরিয়েন্সটা যুক্তরাষ্ট্রের ভালো ছিল না, এটা এক বাক্যে বলাই যায়, যার কারণে এর ফলটা আমরা এখন দেখতে পাচ্ছি চায়নার ক্ষেত্রেও। ধন্যবাদ। চমৎকার। তানভীর হাসান জোহর বিশ্লেষণ আমরা শুনলাম, এবং ধন্যবাদ তানভীর হাসান জোহর। নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আবারও আপনাকে পাবো এবং এই বিষয়গুলো নিয়ে আরও কথা বলার হয়তো সুযোগ আপনার সঙ্গে হবে। দর্শক আছেন, এবং যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, সময়ের যে হিসেব, 2 মাসে হামে প্রাণ গেল 451 শিশুর, এবং এমন একটা প্রেক্ষাপট যেখানে হিসেব বলছে 7,416 শিশু শরীরে হাম এখন পর্যন্ত শনাক্ত হয়েছে, যদি 15 মার্চ থেকে আমরা হিসেব করি। প্রেক্ষাপটটা কেমন, পরিস্থিতি কতটা জটিল, সমাধানটা কোথায়, কথা বলতে চাই। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার খন্দকার মোবাশ্বের আহমেদ। ডাক্তার মোবাশ্বের আহমেদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। আমরা শুরুর দিকে ধারণা করছিলাম যে টিকা কার্যক্রম যখন শুরু হয়ে যাবে, পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে, নানা কিছু। মুশকিল হচ্ছে প্রায় 98% টিকা দেয়া হয়ে গেছে, 2% বাকি আছে, সেটাও খুব দ্রুত সময়ের মধ্যে ঠিক হয়ে যাবে বলা হচ্ছে। কিন্তু আমরা দেখতে পেলাম এর মধ্যেও গেল 24 ঘন্টায় আরও 12 শিশু মারা গেলেন। মানে একটু বলবেন, টিকা কি কাজে আসছে না, নাকি পরিস্থিতি জটিল হচ্ছে, নাকি আমাদের ব্যবস্থাপনার কোনো ত্রুটি আপনি দেখতে পাচ্ছেন হাসপাতালগুলোতে? আচ্ছা, এখানে আসলে সবই ঠিক আছে, কিন্তু একটু আমাদের বোঝার ভুল হচ্ছে। টিকা অবশ্যই কাজে আসবে এবং আসতেই হবে। আপনার যেটা এর আগে জানতে হবে, হাম হচ্ছে একটা হাইলি ইনফেকশাস একটা ভাইরাস, জি মানে অতিমাত্রায় সংক্রামক, জি যার ফলে মানে ও এতটাই সংক্রামক যে একজন মানুষ হামের জীবাণু সংস্পর্শে গেলে মানে 90% ক্ষেত্রে সে তার হামের যে বহিঃপ্রকাশ হবেই, মানে সে হামে আক্রান্ত হবেই। মানে এটা এত বেশি, এবং এই ভাইরাসটা মানে ওই মানে যে ব্যক্তি ভাইরাস বহন করে সে না থাকলেও সেখানে সে 2 ঘন্টা থাকতে পারে ইত্যাদি কারণে। হামের ক্ষেত্রে যে হার্ড ইমিউনিটির যে রেঞ্জ, সেটা ধরা হয়েছে 95%। জি মানে আপনার ভ্যাকসিন কভারেজ 95% না হলে আপনার মানে হার্ড ইমিউনিটি অর্জিত হবে না। এখন এই যে 95% আপনি বলছেন প্রবাবলি 98%, জি এখানে এই এটা স্বাস্থ্যমন্ত্রী নিজেই বলছিলেন আর কি। এটা হচ্ছে হ্যাঁ, আপনার ওভারঅল 95% বা 98% হলেও কিছু কিছু পকেট বা কিছু কিছু
জায়গা দেখা যায় আউট অফ রিচ বা ডিফিকাল্ট টু রিচ, ওইসব আচ্ছা। জায়গায় দেখা যায় এটা হয়তো 80% বা 85% আচ্ছা বা আরো কম। কিন্তু আবার কিছু কিছু জায়গায় হয়তো 100%। এই জন্য ওভারঅল পার্সেন্টেজটা আপনি হয়তো 95 বা 98 যাই দেখান না কেন, জি আপনার আমাদের প্রত্যন্ত অঞ্চল বা আপনার ধরেন যেগুলি চরাঞ্চল, হ্যাঁ, তো এরকম অনেক জায়গা আছে যেখানে আসলে টিকাদান কর্মী বা ওভাবে যেতে পারে না, ওখানে দেখা যায় ঘাটতিটা থাকে, ওখানে কিন্তু ভাইরাস বিস্তার লাভ। এটা গেল একদিকের কথা। জি মানে আরেকটা হলো, এটা আমি আগেও বলেছি যে আপনার ভ্যাকসিনের ইমিউনিটি ডেভেলপ করতে 10 to 14 days টাইম লাগে। এখন এই সময়টাতেও ভার্নারেবল, আবার ওইদিকে একটা হাইলি ইনফেকশাস ভাইরাস রান করতেছে। ইন এডিশন যেটা আমাদের অনেক দিন থেকে আমাদের প্রবলেম, যেগুলি হচ্ছে এটা কারণ না কিন্তু কন্ট্রিবিউটিং ফ্যাক্টর, যে আচ্ছা অপুষ্টি এবং নন ব্রেস্ট ফিডিং, মানে আমরা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং থেকে অনেক দূরে চলে আসছি এটা, এবং প্লাস হচ্ছে আমাদের অপুষ্টির আমাদের সংখ্যাটা অনেক বেশি, এইগুলা কন্ট্রিবিউট করে। এগুলি কারণ না, কারণ আগে যা বলেছি, আর এগুলো কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। যার ফলে আমাদের আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে আমরা কি সফল হচ্ছি না, আমাদের কি ভ্যাকসিন কাজ করছে না, তা না। আরেকটু সময় লাগবে, ইনশাল্লাহ আমরা দেখুন একটা সফল হব। বাস্তবতা আপনার চোখে পড়েছে কিনা, আমরা প্রায় দেখতে পাচ্ছিলাম হাসপাতালগুলোতে, একটু আগে শিরোনামে আমরা বলছিলাম যে চিকিৎসক এবং নার্সের সংকট রয়েছে, রীতিমতো তারা হিমশিম খাচ্ছে। একজন বাবা তার শিশুকে কোলে করে, হামে আক্রান্ত শিশুকে কোলে করে হাসপাতালে আনছেন এবং তিনি আসলে সিট না পেয়ে বুকে নিয়েই আসলে বসে আছেন। পুরো রাস্তা দিয়ে যাওয়া থেকে শুরু করে সিঁড়ি দিয়ে উঠে হাসপাতালে লনে বসে থাকা, যেহেতু হাম আপনি বললেন এটা ভীষণ রকম ছোঁয়াচে রোগ, এইভাবে ব্যবস্থাপনার মধ্য দিয়ে গেলে তো স্বাভাবিকভাবে হাম তো আরো ছড়িয়ে যায়। এটা একটা বড় কারণ কিনা? এটা অবশ্যই একটা বড় কারণ। মানে একে তো সে এমনি হাইলি ইনফেকশাস, এরপরে আমরা ছড়াচ্ছিও, আমাদের মনের অজান্তেই আমরা ছড়াচ্ছি, একই সাথে রোগী অন্য রোগীদেরকেও ছড়াচ্ছে, হাসপাতালের স্টাফ, ডাক্তার, নার্স, তারাও সংক্রমিত হচ্ছে, আমি নিজেও সংক্রমিত হচ্ছি। জি আমি এসে কিন্তু আমার বাসায় আমার সন্তানদেরকেও সংক্রমিত করতে পারি, এবং প্রতিটা ডাক্তার, প্রতিটা নার্স কিন্তু তাদের বাচ্চাদেরকে একটা রিস্কের মধ্যে কিন্তু ফেলে রেখেছে। হ্যাঁ, এবং পাশাপাশি সে অন্য রোগীদেরকেও তার মাধ্যমে সংক্রমিত করতে পারে। তো এখানে এটার আসলে সমাধান কি? এটার সমাধান হলো যে এই ক্ষেত্রে আপনাকে ওই রকম প্রপার একটা, মানে আপনার গেটওয়ে পাথওয়ে আপনাকে মেনটেন করতে হবে, যে হামের রোগী এই দিক দিয়ে ঢুকবে, এই দিক দিয়ে বের হবে, হামের রোগীর জন্য আলাদা একটা আপনার মানে ব্যবস্থাপনা রাস্তাই থাকতে করে হবে। দিতে হবে, জি। যে সে যেন অন্য দিকে যেতে না পারে। ইলাইয়াস খান, আপনার কাছে আপনি না, একটু- হ্যাঁ, আমি একটু জিজ্ঞেস করি ডাক্তার সাহেব, ছোট করে। জি সেটা হলো যে এটা কি আমরা বলতে পারি যে একটা মহামারী আকারে আমরা দেখতে এসেছে কিনা। আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন পুষ্টি, জি। তাহলে যে শ্রেণীর শিশুরা আক্রান্ত হয়ে হসপিটালে আসছে ওদের সামাজিক অবস্থাটা কি? তারা কি পুষ্টিহীনতা ভোগা এরকম কোনো পরিবার, দরিদ্র পরিবার থেকে এসছে? জি আমি দ্বিতীয় প্রশ্নটা আসলে বুঝি নাই। পুষ্টি একটা আপনি বড় বলছেন যে ফ্যাক্টর বলা হচ্ছে। হ্যাঁ পুষ্টি বড় ফ্যাক্টর, পুষ্টিহীনতা আপনি যেটা বলতে চাচ্ছিলেন, কিন্তু যারা জি, জি। হসপিটালে আসছে এদের সামাজিক অবস্থানটা কোন জায়গায়? মানে আগে তারা থেকে কি অপুষ্টিজনিত কিনা তারা? অপুষ্টিজনিত দরিদ্র পরিবার থেকে কিনা? জি হ্যাঁ, আপনার সরকারি হাসপাতালে সাধারণত লোয়ার মিডল বা লোয়ার সোশ্য ইকোনমিক ব্যাকগ্রাউন্ডের মানুষরাই বেশি আসে। জি। কারণ এই হাসপাতালের যে পরিবেশ, ফ্লোরে শুয়ে থাকা, মাটিতে শুয়ে থাকা, আপনি যদি সরকারি হাসপাতালে দেখে থাকেন, জি ওইরকম পরিবেশে মোটামুটি যার একটুখানি সামর্থ্য আছে সে আসলে যেতে চায় না। হ্যাঁ, আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা থাকা সত্ত্বেও আমরা আসলে গরিব রোগীদেরকেই পাই, এবং স্বাভাবিকভাবেই যারা একটু লো সোশ্যাল ইকোনমিক ব্যাকগ্রাউন্ডে থাকে তাদের পুষ্টির নলেজ, তাদের ব্রেস্ট ফিডিং এর যে সচেতনতা, সবগুলাই কম। আপনার এটার সাথে একটার সাথে আরেকটা মানে ওতপ্রোতভাবে জড়িত। ব্রেস্ট ফিডিং না করলেও বাচ্চাটা জি অপুষ্টিতে ভুগছে, জি জি আর হ্যাঁ অপুষ্টিতে ভুগতে সে জি। আমার হাতে আর 2 মিনিট মতো আছে। 2 মিনিটে একটা ছোট্ট বিষয় আপনি একটু জেনে নিতে চাই, সেটা হচ্ছে যে এখন কিছুদিন পরে বর্ষা মৌসুম শুরু হয়ে যাবে। এখনই আমরা হাসপাতালগুলোতে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার নানা তথ্য পাচ্ছি। ডেঙ্গুর প্রকোপও সামনে বাড়বে, শিশুরাও আক্রান্ত হতে দেখেছি, এর মাঝখানে হামের প্রাদুর্ভাবও চলছে। সব মিলে আসলে কি ধরনের ব্যবস্থাপনার প্রয়োজন আপনারা মনে করছেন? আপনাদের দিক থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যোগাযোগটা কেমন হয়? আপনাদের চাওয়াগুলো আসলে বলেছেন কিনা? জি আসলে পরিস্থিতিটা এমন, সত্যি কথা, আমার প্রতিষ্ঠান হচ্ছে কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল, জি এবং আমরা আসলে
মানে আমাদের সত্যি কথা, আমাদের যে ম্যান পাওয়ারের সংকট, আমাদের ডাক্তারদের, নার্সদের, আমাদের সংখ্যা তো বাড়ে নাই। জি রোগী আমাদের 100, 200, 300, 400 রোগীর বোঝা আমাদের বেড়ে গেছে। জি অন্য রোগীগুলো কিন্তু আমাদের আছে, ওদেরকেও কিন্তু আমাদের চিকিৎসা করতে হয়। হুম। এবং সামনে আপনি বলছেন ডেঙ্গুর সিজন চলে আসছে, জি তো আমাদের ট্রেমেন্ডাস ওয়ার্কলোড, আমরা এমন একটা অবস্থার মধ্যে আছি, আমরা যে মানে আমাদের ম্যান পাওয়ারের যে সংকট, আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল যে দুর্বলতা, এগুলি আমরা বলার সুযোগ পাচ্ছি না। তবে এটা অতীব জরুরি, এবং আমি আপনার মাধ্যমে আজকে আমি বলা শুরু করলাম যে আমাদের ম্যান পাওয়ার, আমাদের নার্সিং স্টাফ এবং হাসপাতালের অন্যান্য যেসব ফেসিলিটি, ওগুলিও ইমপ্রুভ করা দরকার। নয়তো আমরা আসলে একটা পর্যায়ে আমরা পারবো না, হয় মানে এখনই আমাদের অনেক কষ্ট। এই আবেদনটা নিয়ে আলাপটা শেষ করি। অনেক ধন্যবাদ। এবং এর নমস্কার, আমি জানি আপনার প্রশ্ন ছিল, নিশ্চয়ই সামনে কোনো আয়োজন আমরা সেটা করবো। হাতে একদমই সময় নেই এবং কৃতজ্ঞতা আমাকে সময়টা দেওয়ার জন্য। দর্শক, ধন্যবাদ আপনাদেরকেও সাথে থাকার জন্য। আগামীকাল দেখা হবে নতুন ইস্যু নিয়ে। এই ছিল আজকের ৭১ জার্নালে।